Acronum! একটা লিভার বা যকৃতের অবস্থান সম্পর্কে যদি বলতে হয়, এটা কোথায় অবস্থান করতেছে, যদি একটু খাঁটি বাংলা কথায় বলতে হয়, মূলত একটা লিভার বা যকৃতের অবস্থান হচ্ছে আমাদের সাধারণত ডান দিকে। একটু যদি বলতে হয় উদর গহ্বরের উপরে, উদর গহ্বরের উপরে এবং বক্ষ গহ্বরের নিচে, আরও ক্লিয়ারলি বলতে গেলে আমাদের বলতে হবে ডান বৃক্কের উপরে। হ্যাঁ, আমাদের ডান বৃক্ক এবং ডিউডোনামের উপরে। ডান বৃক্ক ডান বৃক্ক ও ডিউডেনাম এর উপরে অবস্থান করবে সাধারণত উপরে, এই চিহ্নটা মানে উপরে অবস্থান করবে যকৃৎ বা লিভার। আরও বলতে গেলে পাকস্থলীরও ডান পাশে, পাকস্থলীরও রাইট হ্যান্ডে অবস্থান করবে মূলত কে বলতো, একটা যকৃৎ বা লিভার। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান। এটা মূলত যকৃৎ বা লিভার মূলত একটা হচ্ছে বহিঃখরা খরা গ্রন্থির সমন্বয়ে তৈরি একটা গ্রন্থি। বহিঃখরা এবং অন্তঃখরা দুইটাই এখানে থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে মানব দেহের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু আমাদের এই লিভার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যদি বলতে হয়, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি আমাদের লিভার। ঠিক আছে, বা যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি। এবং একটা লিভারের ওজন সাধারণত নারীদের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 কেজির মতো হয়ে থাকে, এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে 1.4 থেকে 1.8 কেজি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লিভারের একটা ওজন গেল। ঠিক আছে, আচ্ছা, লিভারকে আমরা বলে থাকি অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার, আরও অসংখ্য নামে ডাকতে পারি লিভারকে। কিন্তু মনে রাখতে হবে জৈব রসায়নাগার কেন বলা হচ্ছে, কারণ লিভার হচ্ছে এখানে প্রায় 500 রকমের এনজাইম কোএনজাইম নিঃসরণ করে থাকে। ঠিক আছে, লিভার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি দিতে হয়, একটা লিভারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অসংখ্য ছিদ্র দেখা যায়। এই লিভারের ভিতরে আসলে অসংখ্য এমন ছিদ্র দেখতে পারবা। মূলত এগুলো গোলাকার হয় না, এগুলো মূলত ষড়ভুজাকার মতো হয়ে থাকে। ঠিক আছে, ষড়ভুজ মানে কি, 6টা আকার, তেমন ষড়ভুজাকার মতো থাকে, ষড়ভুজ আকারের হয়ে থাকে। এবং এর ভিতরে যখন এই ধরনের ক্ষুদ্র ছিদ্র দেখা যায়, তখন এটাকে আমরা লোবিউল বলে আখ্যায়িত করে থাকি। প্রত্যেকটা লিভারকে যখন এমন আমি ষড়ভুজাকারের ছিদ্র দেখতে পারবো, সেগুলোকে বলবো লোবিউল। এই লোবিউল হচ্ছে অসংখ্য কোষ, লিভারের ভিতরে অসংখ্য কোষ হচ্ছে লোবিউল, সেটাকে আমরা লোবিউল কোষ বলতেছি। কখনো কখনো লোবিউলের ভিতরে আবার আমরা কি দেখতে পারি, আমরা ছিদ্র দেখতে পারি। হ্যাঁ, লোবিউলের ভিতরে আবার কি দেখতে পারি, এমন ছিদ্র দেখতে পারি। বা প্রত্যেকটা লোবিউলের ভিতরে এমন কেন্দ্রীয় শিরা দেখা যায়। মাথায় রাখো, প্রত্যেকটা লোবিউলের ভিতরে এমন কেন্দ্রীয় শিরা দেখতে পারবো। আবার কখনো কখনো লোবিউলের ভিতরে চলাচল করার জন্য, লোবিউলের ভিতরে, এটা যদি একটা লোবিউল হয়ে থাকে, এই লোবিউলের ভিতরে রক্ত চলাচল করার জন্য, যদি রক্ত চলাচল করতে হয়, এই রক্ত চলাচল করার জন্য আমাদের বিশেষ এক ধরনের কোষ থাকে। সেই বিশেষ ধরনের কোষটাকে আমরা বলবো সাইনুসয়েড। ঠিক আছে, সাইনুসয়েড, নট সাইনোসাইটিস, এটাকে আমরা বলবো সাইনোসয়েড। তাহলে সাইনোসয়েড আর একটা, সাইনোসাইটিস হচ্ছে এক ধরনের রোগ, বাট সাইনোসয়েড কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে রক্ত চলাচলের জন্য যে নালিকা তৈরি হচ্ছে, সেটাকে বলতেছে সাইনোসাইড। এবং এই সাইনোসাইডকে ঘিরে রাখার জন্য একটা বিশেষ কোষ তৈরি হবে। সেই কোষটার নাম হচ্ছে কাপফার বা কুপফার, যেটাই বলো না কেন, কাপফার কোষ বলে থাকি। টোটাল যকৃতকে আবরণ করবে যে আবরণটা, সেই আবরণটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, সেটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। বাট যদি বলা হয় কখনো যে রক্ত চলাচলের জন্য সাইনোসয়েডকে যে আবৃত করে রাখে, তার নাম কি, কাপফার কোষ। এই কাপফার কোষগুলো যে কোনো ধরনের আরবিসি, ডাব্লিউবিসি ইত্যাদিকে সে গলাধাকরণ করতে পারে, ডাইরেক্টলি গিলে খাইতে পারে। ঠিক আছে, এটা মূলত কাপফার কোষ। যদি বলা হয় একটা যকৃতের যদি অ্যান্টিবডি বলে কল্পনা করা হয়, তাহলে সেটাকে অবশ্যই কাপফার কোষ হিসেবে বলতে হয়। আমাদের মানবদের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণুর ক্ষেত্রেই অঙ্গের ক্ষেত্রেই কিন্তু আলাদা করে একটা অ্যান্টিবডি সিস্টেম আছে, যে সেটা যকৃতের ক্ষেত্রে সেটার নাম হচ্ছে কাপফার বা কুপফার কোষ। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে পারো। আর একটা পয়েন্ট মনে রাখতে পারো, একটা যকৃতকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। ডান, বাম, ঠিক আছে, কোয়াড্রেট এবং কর্ডেট। ডান বাম কোয়াড্রেট এবং কি বলতো, কর্ডেট। ডান বাম কোয়াড্রেট এবং
কর্ডেট। এখান থেকে একটু তথ্য জানা প্রয়োজন যে যকৃতে সাধারণত যকৃতের ডান দিক থেকে একটা নালী আসে, বাম দিক থেকে একটা নালী আসে, না আসার পর একটা নালিকা তৈরি করে, নাম হচ্ছে, সেটার নাম হয় অভিন্ন যকৃত নালী। অর্থাৎ যকৃতের ডান খণ্ড থেকে এবং বাম খণ্ড থেকে যখন একটা নালিকা এসে একসাথে যুক্ত হয় তখন এটাকে আমরা বলবো অভিন্ন যকৃত নালী। এরপরে হচ্ছে আমরা পড়েছি যকৃতের অবস্থান সাধারণত একটা হচ্ছে ডিউডোনামের উপরে থাকে। সো এখানে ডিউডোনাম সাধারণত কি তৈরি করে, পিত্তথলি থেকে পিত্ত রস খরিত করে। সো এখান থেকে এর নিচ থেকে পিত্তথলি এসে যুক্ত হবে যখন পিত্তথলি এসে পিত্তনালী এসে যুক্ত হবে। মানে কি, কারণ যে পিত্তথলিটা যেই নালিকার মাধ্যমে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা তো পিত্তনালী বলবো। সো পিত্তনালীটা যখন অভিন্ন যকৃত নালীর সাথে এসে যুক্ত হয় তখন এটাকে আমরা আখ্যায়িত করি অভিন্ন পিত্তনালী বলে। এবং দিন শেষে এই অভিন্ন পিত্তনালীটা যখন আবার কিসে গিয়ে যুক্ত হয় বলতো, যখন আবার ডিউডেনামে গিয়ে যুক্ত হচ্ছে। ডিউডেনাম আমরা জানি যে এর নিচেই কি আছে, ডিউডেনাম আছে, সেই ডিউডেনামে গিয়ে যুক্ত হচ্ছে তখন এটাকে আমরা নাম বলতেছি এটা অ্যাম্পুলা অফ ভ্যাটার। একটু সময় নিয়েই দেখানোর ট্রাই করি। প্রথম কথা, ডান বাম থেকে একটা নালিকা তৈরি হয়েছে যকৃত থেকে, যেটাকে আমরা বলতেছি অভিন্ন যকৃত নালী। সেটা যখন পিত্তনালীর সাথে যুক্ত হয় তখন সেটা নাম দিই অভিন্ন পিত্তনালী, এবং সেটা যদি ডিউডেনামে গিয়ে মুক্ত হয় বা উন্মুক্ত হয়ে যায় তখন সেটার নাম দিচ্ছি আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটা কিন্তু ছিল যকৃতের জ্ঞাতিগোষ্ঠী গঠন, রাসায়নিক গঠন, সকল কিছু কিন্তু জাস্ট তুমি 2 মিনিটে জানতে পারলে। এটা ছিল আমাদের যকৃতের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা।